হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মহারানী তনুজা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার মালকিনের ছোট মেয়ে রোজ রাতে তেল আর কলা নিয়ে ঘরে ঢুকত। কিছু ঘণ্টা পর সে যখন বাইরে বের হতো তখন তার পুরো শরীর ঘামে ভিজা থাকত। এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত, কিন্তু আমি সবটাই দেখতে পেতাম, কারণ ওই সময় আমি রান্নাঘরে কাজ করতাম। এটা রোজকার ঘটনা ছিল। ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়েছিলাম। কিছুক্ষণ আগে ও ঘরে ঢুকেছে, এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমার নাম মনিকা। আমার জন্ম একটা দরিদ্র পরিবারে। আমার মা বাবা অন্য লোকের ক্ষেতে কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোটাত। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি। আমাদের কোনো রকমে দিন কাটত। আমার বয়স ছিল ২০ বছর। মা বাবাকে সারাদিন কাজ করতে দেখে আমার খারাপ লাগত, আর তাই আমিও ওদের সাথে কাজ করতে চলে যেতাম। কিছুদিন পর বাবার খুব শরীর খারাপ হয়। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার আমাদের ১০০০ খরচার কথা বলে। আমাদের কাছে এত টাকা ছিল না, তাই মা জমিদার বাবুর কাছে যায়, যার ক্ষেতে আমরা কাজ করতাম। মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায়, কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হন না। উনার কাছে এই কটা টাকা দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু তাও উনি কোনো সাহায্য করলেন না। টাকার অভাবে আমার বাবার ঠিক করে চিকিৎসা হয় না, আর উনি আমাদের ছেড়ে চলে যান। এখন আমাদের মাথার উপর থেকে ছাতা সরে গেছিল। আমাদের সাহায্য করার কেউ ছিল না। কোনোরকমে আমি আর মা নিজেদেরকে সামলে আবার সাধারণ জীবন যাপন শুরু করলাম। আমরা সারাদিন ক্ষেতে কাজ করে নিজেদের পেট চালাতাম। ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর উপর খুব রাগ ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। একদিন শহর থেকে কিছু ধনী লোক আসে। তারা জন্মদিন পালন করার জন্য গরিবদের ভোজ খাওয়ায়। আমরা তো এটাও জানতাম না যে আমাদের জন্মদিন কবে, কিন্তু বড়লোকদের ভোজ খেয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করি। এইভাবে বেশ কিছুদিন চল। হঠাৎ একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেল। মা আমার শেষ আশ্রয় ছিল। এখন আমার কেউ নেই। আমি খুব ভেঙে পড়েছিলাম। এই অবস্থা আমার কাকা কাকিমা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু কাকা কাকিমা কখনোই নিজের মা বাবা হয়ে উঠতে পারে না। এই কথাটা আমি তাদের বাড়িতে পা রাখার পরই বুঝতে পেরেছিলাম। তারা তাদের নিজের মেয়েকে ভালো খাবার দিত, ভালো জামা কাপড় দিত, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাত। আমার সাথে ভালো করে কথা বলা তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকাত না। কিন্তু আমি এটাকে নিজের ভাগ্য মনে করে মেনে নিয়েছিলাম। একদিন আমি যখন বাসন মাজছিলাম তখন কাকা শহর থেকে ফিরে আসেন। এসে আমার কাকিকে বলেন যে শহরের একটা বাড়িতে কাজের মেয়ে দরকার। আমরা বরং রানীকে সেখানে কাজ করতে পাঠিয়ে দিই। মনিকা ওখানে কাজ করবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি মেয়ে রাফিজা আপু। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার মালকিনের ছোট মেয়ে রোজ রাতে তেল আর কলা নিয়ে ঘরে ঢুকত। কিছু ঘণ্টা পর সে যখন বাইরে বের হতো তখন তার পুরো শরীর ঘামে ভিজা থাকত। এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত, কিন্তু আমি সবটাই দেখতে পেতাম, কারণ ওই সময় আমি রান্নাঘরে কাজ করতাম। এটা রোজকার ঘটনা ছিল। ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়েছিলাম। কিছুক্ষণ আগে ও ঘরে ঢুকেছে, এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমার নাম মনিকা। আমার জন্ম একটা দরিদ্র পরিবারে। আমার মা বাবা অন্য লোকের ক্ষেতে কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোটাত। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি। আমাদের কোনো রকমে দিন কাটত। আমার বয়স ছিল ২০ বছর।
মা বাবাকে সারাদিন কাজ করতে দেখে আমার খারাপ লাগত। আর তাই আমিও ওদের সাথে কাজ করতে চলে যেতাম। কিছুদিন পর বাবার খুব শরীর খারাপ হয়, আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার আমাদের 1000 টাকা খরচার কথা বলে। আমাদের কাছে এত টাকা ছিল না। তাই মা জমিদার বাবুর কাছে যায়, যার ক্ষেতে আমরা কাজ করতাম। মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায়, কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হন না। উনার কাছে এই কটা টাকা দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু তাও উনি কোনো সাহায্য করলেন না। টাকার অভাবে আমার বাবার ঠিক করে চিকিৎসা হয় না, আর উনি আমাদের ছেড়ে চলে যান। এখন আমাদের মাথার উপর থেকে ছাতা সরে গেছিল, আমাদের সাহায্য করার কেউ ছিল না। কোনোরকমে আমি আর মা নিজেদেরকে সামলে আবার সাধারণ জীবন যাপন শুরু করলাম। আমরা সারাদিন খেতে কাজ করে নিজেদের পেট চালাতাম। ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর উপর খুব রাগ ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। একদিন শহর থেকে কিছু ধনী লোক আসে। তারা জন্মদিন পালন করার জন্য গরিবদের ভোজ খাওয়ায়। আমরা তো এটাও জানতাম না যে আমাদের জন্মদিন কবে, কিন্তু বড়লোকদের ভোজ খেয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করি। এইভাবে বেশ কিছুদিন চল। হঠাৎ একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেল। মা আমার শেষ আশ্রয় ছিল। এখন আমার কেউ নেই। আমি খুব ভেঙে পড়েছিলাম। এই অবস্থা আমার কাকা কাকিমা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু কাকা কাকিমা কখনোই নিজের মা বাবা হয়ে উঠতে পারে না। এই কথাটা আমি তাদের বাড়িতে পা রাখার পরেই বুঝতে পেরেছিলাম। তারা তাদের নিজের মেয়েকে ভালো খাবার দিত, ভালো জামা কাপড় দিত, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাত। আমার সাথে ভালো করে কথা বলা তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকাত না। কিন্তু আমি এটাকে নিজের ভাগ্য মনে করে মেনে নিয়েছিলাম। একদিন আমি যখন বাসন মাজছিলাম, তখন কাকা শহর থেকে ফিরে আসেন। এসে আমার কাকিকে বলেন যে শহরের একটা বাড়িতে কাজের মেয়ে দরকার। আমরা বরং রানীকে সেখানে কাজ করতে পাঠিয়ে দিই। মনিকা ওখানে কাজ করবে। ভেঙে যায়। ভাবলাম কাকা হয়তো জল খেতে রান্না ঘরে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন উনি ফেরত এলেন না, তখন আমি কাকা কি করছে দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমি কাকাকে এধার ওধার খুঁজতে লাগলাম। হঠাৎ আমি মালকিনের ঘর থেকে একটা শব্দ শুনতে পাই। আমি মালকিনের ঘরে উকি মেরে দেখি ওখানে আমার কাকা মালকিনের আলমারিতে কিছু একটা খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো কাকা? কাকা একটু ঘাবড়ে গিয়ে বলে, কিছু না, এমনি আলমারিটা দেখছিলাম। কত সুন্দর আলমারি! আমি বুঝতে পারলাম কাকা চুরির মতলব করছে। সে তার গ্রামে এত বড় বাড়িতে নিজেকে একা পেয়ে সে কি করে লোভ সামলায়। কিন্তু আমি চাই না কাকা এরকম কিছু করুক, কারণ আমি মালকিনের বিশ্বাস ভাঙতে চাই না। তারপর থেকে আমি কাকার উপর সারাক্ষণ নজর রাখতাম। আমি কখনো তাকে একা ছাড়তাম না। রাতেও ভালো করে ঘুম হতো না। এইভাবেই দুদিন কেটে গেল, আর মালকিন আর তার মেয়েরা বাড়ি ফিরে এলো। ওরা ফিরে আসার পর কাকা বাড়ি ফিরে গেল। মালকিন আমার জন্য কিছু জামাকাপড় নিয়ে এসেছিল, যেগুলো পেয়ে আমি খুব খুশি হলাম। একদিন রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন আমি মালকিনের ছোট মেয়েকে তার ঘরে তেল আর কলা নিয়ে যেতে দেখি। সে চোরের মতন লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে গেল, যাতে কেউ তাকে দেখে না ফেলে। আমার একটু অদ্ভুত লাগল। অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে কি করবে? মালকিনের স্বামী কিছু বছর আগে মারা গেছিলেন। তারপর থেকে উনি তার 2 মেয়ের সাথে একাই থাকেন। নিজেদের ব্যবসা থাকার জন্য উনাদের কখনো টাকা পয়সার অভাব হয়নি। আমি অঞ্জু দিদির ব্যাপারটা এড়িয়ে গেলাম। ভাবলাম পড়াশোনা জানা মেয়ে হয়তো কিছু একটা করছে। তার বন্ধুরা রোজ বাড়িতে আসত, আর ওরা সবাই মিলে কিছু একটা প্র্যাকটিক্যাল করত। একদিন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে আপনারা সব বন্ধু মিলে কি করেন? তো সে বলল যে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। আমি কিছুই বুঝলাম না। আমি তো স্কুলে যাইনি, তাই পড়াশোনার ব্যাপার আমি কি করে বুঝব? তাই জন্য আমি অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি মাথা ঘামালাম না। বাড়ির স্কুলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসন মাজতাম আর রান্নাঘরটা পরিষ্কার করতাম। এর মধ্যে দিদি ফ্রিজ থেকে কলা বের করত আর একটা পাত্রে তেল ঢেলে নিজের ঘরে নিয়ে চলে যেত। এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছিল। আমার ঘরটা দিদির ঘরের একদম সামনে ছিল। মাঝরাতে দিদি ঘর থেকে বের হতো আর নিজের হাত ধুত। তার গোটা গা ঘামে ভিজে থাকত। মাঝে মাঝে যখন আমার ঘুম আসত না, তখন আমার এসব চোখে পড়ত। রোজ আমি এইসব দেখতে পেতাম না, কারণ যখন সে বাইরে আসত আমার চোখ লেগে যেত। এখন আর এই জিনিসটা আমার পড়াশোনার বিষয় মনে হচ্ছিল না। মনে হচ্ছিল অন্য কিছু কারণ।
দিদি যদি প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত তাহলে লুকিয়ে লুকিয়ে কেন নিয়ে যেত? আর রোজ কেন নিয়ে যেত? সারাদিন আমার মাথায় এটাই ঘুরত যে দিদি তার ঘরে কি এমন করে। আমি মালকিনের সাথে এই ব্যাপারে কথা ভাবলাম। একদিন আমি মালকিন এর ঘরে গেলাম আর দেখলাম উনি ফোনে কারুর সাথে কথা বলছেন। তাই আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমি ভেবে দেখলাম যে মালকিনকে বললে শুধু শুধু বাড়িতে ঝামেলা হবে, তাই আমি ছেড়ে দিলাম আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলাম। ভেঙে যায়। ভাবলাম কাকা হয়তো জল খেতে রান্নাঘরে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন উনি ফেরত এলেন না, তখন আমি কাকা কি করছে দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমি কাকাকে এধার ওধার খুঁজতে লাগলাম। হঠাৎ আমি মালকিনের ঘর থেকে একটা শব্দ শুনতে পাই। আমি মালকিনের ঘরে উকি মেরে দেখি ওখানে আমার কাকা মালকিনের আলমারিতে কিছু একটা খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো কাকা? কাকা একটু ঘাবড়ে গিয়ে বলে, কিছু না, এমনি আলমারিটা দেখছিলাম। কত সুন্দর আলমারি! আমি বুঝতে পারলাম কাকা চুরির মতলব করছে। সে তার গ্রামে এত বড় বাড়িতে নিজেকে একা পেয়ে সে কি করে লোভ সামলায়। কিন্তু আমি চাই না কাকা এরকম কিছু করুক, কারণ আমি মালকিনের বিশ্বাস ভাঙতে চাই না। তারপর থেকে আমি কাকার উপর সারাক্ষণ নজর রাখতাম। আমি কখনো তাকে একা ছাড়তাম না। রাতেও ভালো করে ঘুম হতো না। এইভাবেই দুদিন কেটে গেল আর মালকিন আর তার মেয়েরা বাড়ি ফিরে এলো। ওরা ফিরে আসার পর কাকা বাড়ি ফিরে গেল। মালকিন আমার জন্য কিছু জামাকাপড় নিয়ে এসেছিল, যেগুলো পেয়ে আমি খুব খুশি হলাম। একদিন রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন আমি মালকিনের ছোট মেয়েকে তার ঘরে তেল আর কলা নিয়ে যেতে দেখি। সে চোরের মতন লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে গেল, যাতে কেউ তাকে দেখে না ফেলে। আমার একটু অদ্ভুত লাগল। অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে কি করবে? মালকিনের স্বামী কিছু বছর আগে মারা গেছিলেন। তারপর থেকে উনি তার 2 মেয়ের সাথে একাই থাকেন। নিজেদের ব্যবসা থাকার জন্য উনাদের কখনো টাকা পয়সার অভাব হয়নি। আমি অঞ্জু দিদির ব্যাপারটা এড়িয়ে গেলাম। ভাবলাম পড়াশোনা জানা মেয়ে হয়তো কিছু একটা করছে। তার বন্ধুরা রোজ বাড়িতে আসত আর ওরা সবাই মিলে কিছু একটা প্র্যাকটিক্যাল করত। একদিন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে আপনারা সব বন্ধু মিলে কি করেন? তো সে বলল যে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। আমি কিছুই বুঝলাম না। আমি তো স্কুলে যাইনি, তাই পড়াশোনার ব্যাপার আমি কি করে বুঝব? তাই জন্য আমি অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি মাথা ঘামালাম না। বাড়ির স্কুলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসন মাজতাম আর রান্নাঘরটা পরিষ্কার করতাম। এর মধ্যে দিদি ফ্রিজ থেকে কলা বের করত আর একটা পাত্রে তেল ঢেলে নিজের ঘরে নিয়ে চলে যেত। এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছিল। আমার ঘরটা দিদির ঘরের একদম সামনে ছিল। মাঝরাতে দিদি ঘর থেকে বের হতো আর নিজের হাত ধুত। তার গোটা গা ঘামে ভিজে থাকত। মাঝে মাঝে যখন আমার ঘুম আসত না, তখন আমার এসব চোখে পড়ত। রোজ আমি এইসব দেখতে পেতাম না, কারণ যখন সে বাইরে আসত আমার চোখ লেগে যেত। এখন আর এই জিনিসটা আমার পড়াশোনার বিষয় মনে হচ্ছিল না। মনে হচ্ছিল অন্য কিছু কারণ। দিদি যদি প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন নিয়ে যেত? আর রোজ কেন নিয়ে যেত? সারাদিন আমার মাথায় এটাই ঘুরত যে দিদি তার ঘরে কি এমন করে। আমি মালকিনের সাথে এই ব্যাপারে কথা ভাবলাম। একদিন আমি মালকিন এর ঘরে গেলাম আর দেখলাম উনি ফোনে কারুর সাথে কথা বলছেন। তাই আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমি ভেবে দেখলাম যে মালকিনকে বললে শুধু শুধু বাড়িতে ঝামেলা হবে, তাই আমি ছেড়ে দিলাম আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলাম। একদিন আমার রাতে ঘুম আসছিল না, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি দেখি অঞ্জু দিদি তার ঘর থেকে বের হল। তার চোখে জল। সে কাঁদছিল। আমি ঘর থেকে বেরিয়ে এসে দিদিকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন দিদি? প্রশ্নটা এড়িয়ে যায় আর বলে, কিছু না, তুমি গিয়ে শুয়ে পড়ো। এই বলে সে তার ঘরে চলে গেল। আমার এই চিন্তায় সারারাত ঘুম হল না। ভাবতে লাগলাম যে কি এমন হলো যে সব সময় হাসি খুশি থাকা অঞ্জু দিদি এত রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো। সারাদিন আমার মাথায় এটাই চলতে লাগল। অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে ঘরে যাওয়া, মাঝরাতে ঘর থেকে বেরিয়ে এসে হাত ধোয়া, সারা গা ঘামে ভিজে থাকা, তারপর এক রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসা, আর সব থেকে বড় কথা এইসব কাজ লুকিয়ে করা, আমার কোনটাই স্বাভাবিক মনে হল না। আমার দিদির উপর সন্দেহ হয় ও কোনো খারাপ কাজ করছে না তো। পরের দিন দিদি কলেজে চলে যায় আর বড় দিদিও তার কলেজে যায়। তখন আমি মালকিনকে চা দিতে গেলাম আর ভাবলাম যে অঞ্জু দিদির ঘরটা একবার খুঁজে দেখি।
দুপুরবেলা যখন মালকিন ঘুমিয়ে পড়ে তখন আমি অঞ্জু দিদির ঘরে যাই। কিন্তু ঘরে তো সেরম কিছুই পেলাম না। সব জিনিস ঠিকভাবে রাখা ছিল। আমি বেরিয়ে এসে ভাবতে লাগলাম যে আসল ঘটনাটা কি। তখনই অঞ্জু দিদি আর বড় দিদি কলেজ থেকে ফিরে আসে। আমি তাদের জন্য খাবার বানিয়ে দিলাম, কিন্তু অঞ্জু দিদি খেতে চাইল না। সকালেও সে ঠিক করে জল খাবার খায়নি। আমি অনেকবার করে বললাম যে দিদি খাবারটা খেয়ে নাও, কিন্তু সে রেগে যায় আর আমিও চুপ করে যাই। কিছুক্ষণ পর আমি ভাবলাম যে দিদিকে একবার জিজ্ঞেস করি তার কি হয়েছে, কিন্তু তারপর মনে হলো যদি সে রেগে যায়। আমার অঞ্জু দিদির জন্য চিন্তা হয়। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি দিদি একবারও আমাকে বুঝতে দেয়নি যে আমি বাড়ির কাজের মেয়ে। সে যত্ন করেছে। কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি যদি আজ রাতে অঞ্জু দিদির ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারব। আমি রাতে সবাইকে খেতে দিলাম, কিন্তু নিজে কিছু না খেয়ে দিদির ঘরে গিয়ে একটা কোণায় লুকিয়ে পড়লাম। আমি এমন সময় তার ঘরে ঢুকলাম যখন সে রান্নাঘরে তেল আর কলা নিতে গেছিল। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে দিদি তার ঘরে এলো আর ঘরের পেছনের দরজাটা খুলে দিল। আমার মনে পড়ল যে সেই দিন যখন আমি দিদির খেয়ে দিদির ঘরে গিয়ে একটা কোণায় লুকিয়ে পড়লাম। আমি এমন সময় তার ঘরে ঢুকলাম যখন সে রান্নাঘরে তেল আর কলা নিতে গেছিল। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে দিদি তার ঘরে এলো আর ঘরের পেছনের দরজাটা খুলে দিল। আমার মনে পড়ল যে সেই দিন যখন আমি দিদির ঘরে এসেছিলাম তখন এই দরজাটা আমার চোখে পড়েনি। হয়তো দরজাটার সামনে পর্দা লাগানো ছিল তাই আমার চোখে পড়েনি। তারপর আমি দেখলাম যে দিদি ওই দরজাটা দিয়ে একটা মানুষকে ভেতরে ঢোকাল। আর তারপর যেটা হলো সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তখন হঠাৎ আমার হাতের